সালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্র অধ্যায় 4, আর এই চ্যাপ্টারটির নাম হলো বাজার। আজকের আমার আলোচনার বিষয় হলো একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা কিভাবে নির্ণয় করে, এই টপিকসটা আমি আলোচনা করব। কেমন? অর্থাৎ একচেটিয়া বাজারে আমরা গত ক্লাসে বলেছিলাম যে 3 ধরনের উৎপাদন ব্যবস্থার মুখোমুখি হতে পারে একটি প্রতিষ্ঠান। একটা হলো অস্বাভাবিক মুনাফা, একটা হলো স্বাভাবিক মুনাফা, আর একটা হলো লোকসান। তার মধ্যে আমরা আজকে প্রথমটা আলোচনা করব, এবং এই প্রথমটা হলো অস্বাভাবিক মুনাফা কিংবা অতিরিক্ত মুনাফা। অর্থাৎ একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফা কিভাবে নির্ণয় করে কিংবা অতিরিক্ত মুনাফা কিভাবে নির্ণয় করে। তার আগে একটু বলছি, অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা মানে হলো একটা প্লাস ফিগার, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের তার আয় থেকে তার যাবতীয় ব্যয়টা মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা থাকবে, যদি সেই অ্যামাউন্টটা প্লাসের ফিগার হয়, ধনাত্মক ফিগার হয়, তখন সেটাকে বলা হবে অস্বাভাবিক মুনাফা কিংবা অতিরিক্ত মুনাফা। কেমন? আচ্ছা, এই অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা বের করার আগে আমাদেরকে একটা চিত্র অঙ্কন করতে হবে, কারণ এখানে একটা চিত্র থাকে, সেই চিত্র থেকে আমাদেরকে ম্যাথগুলো সলভ করতে হয়। তো সেই চিত্রটা কিভাবে আঁকতে হয় সেই বিষয়টা আমরা প্রথমে দেখাবো। তার আগে আমরা শর্তটা দেখে নেব যে অস্বাভাবিক মুনাফা হওয়ার শর্ত কি। শর্ত হলো পি গ্রেটার দেন এসি অথবা এ আর গ্রেটার দেন এসি। আচ্ছা, অর্থাৎ একচেটিয়া বাজারে পি এবং এ আর একই জিনিস, সুতরাং পি গ্রেটার দেন এসি যেই কথা, এ আর গ্রেটার দেন এসিও একই কথা। পূর্বের ক্লাসগুলোতে পি এসি এগুলা সম্পর্কে আমি বলেছি। আচ্ছা, এখানে মূল বিষয়টা হলো পি গ্রেটার দেন এসি, অর্থাৎ পিটা বড় এসিটা ছোট। মনে রাখবে, যেই জিনিসটা বড় সেটা উপরে থাকবে, যেই জিনিসটা ছোট সেটা তার নিচে থাকবে। তাহলে যেহেতু পি বড় এসি ছোট, অর্থাৎ পি রেখাটা উপরে থাকবে, এসি রেখাটা তার নিচে দিয়ে যাবে। এমন অবস্থায় কি হবে? অস্বাভাবিক মুনাফা হবে। ওকে, তো আমরা তাহলে চিত্রটা একটু এঁকে দেখাচ্ছি। আর একটা কথা বলি, একচেটিয়া বাজারের চিত্রগুলো যখন তোমরা আঁকবে অবশ্যই একটু বড় করে আঁকবে, কারণ এখানে অনেকগুলো রেখা অঙ্কন করতে হয়। তো আমরা প্রথমত এই রেখাটা এঁকে নিচ্ছি। ধরো আমি এখানে একটা লম্বা দাগ দিলাম, এই লম্বা দাগটাকে বলা হয় লম্ব অক্ষ। এভাবে যে সোজা একটা দাগ দিয়েছি এটাকে বলে কি? লম্ব অক্ষ। আবার এভাবে নিচে একটা দাগ দিলাম, এটাকে বলা হয় ভূমি অক্ষ। আমি আবার বলছি, এটাকে বলে লম্ব অক্ষ, এটাকে বলে ভূমি অক্ষ। এই লম্ব অক্ষের মধ্যে আমরা 3টি জিনিস দেখাই, সেটা হলো দাম, তারপর আমরা দেখাই আয়, আর একটা হলো ব্যয়। অনেকে আবার এটাকে বলে পি, যেমন দামকে পি দিয়ে প্রকাশ করে, পি মানে প্রাইস, বাংলায় দাম। আর আয়কে আর দিয়ে প্রকাশ করে, আর মানে হলো রেভিনিউ, অর্থাৎ বাংলায় বলে আয়। আর ব্যয়কে ইংলিশে বলা হয় কস্ট, সংক্ষেপে বলে সি, আর এটাকে ব্যয় বলে। তাহলে দাম আয় ব্যয় এভাবেও লেখা যায়, অথবা পি আর সি এভাবেও লেখা যায়। আবার অনেকে এম আর, এম সি, এসি এগুলো লিখতে পারে। মোট কথা এখানে হলো টাকা রিলেটেড জিনিসগুলো থাকবে। আর ভূমি অক্ষে থাকবে পরিমাণটা, কি থাকবে? পরিমাণ। তার মানে আমাদের এইখানে আমরা লিখব পরিমাণ, আর পরিমাণকে কিউ দিয়ে প্রকাশ করে। তাহলে আমরা প্রথমে লম্ব অক্ষ আঁকলাম, তারপরে আমরা কি? ভূমি অক্ষ আঁকলাম। লম্ব অক্ষে 3টা জিনিস থাকতে পারে, অথবা টাকা রিলেটেড জিনিসগুলো থাকবে। তা আমরা বসাইছি দাম আয় ব্যয়, যেটাকে বলেছি পি আর সি। আর ভূমি অক্ষে সাধারণত পরিমাণ থাকে, এই যে পরিমাণ বসালাম, এটাকে কিউ দিয়ে প্রকাশ করে। কিউ মানে হলো কোয়ান্টিটি, বাংলায় বলে পরিমাণ। ওকে, এই লম্ব ভূমি আঁকার পরে যেটা করতে হবে সেটা হলো একটা এমআর রেখা আঁকতে হবে। কি আঁকতে হবে? এমআর রেখা। তাহলে আমি প্রথমে এখানে একটা এমআর রেখা এঁকে নিচ্ছি, এটা হলো এমআর রেখা। কেমন? তারপরে আমি এটার উপর দিয়ে একটা রেখা এঁকে নিচ্ছি, সেটা হলো এআর রেখা। খুব খেয়াল করব, একটা হলো এমআর, একটা হলো এআর। এবং আমি বলেছি একচেটিয়া বাজারে এআর মানে হলো পি, এআর রেখা আর পি একই জিনিস, এই জন্য আমি লিখতেছি এআর ইকুয়াল পি, অর্থাৎ পি মানে প্রাইস দাম, এআর মানে এভারেজ রেভিনিউ, অর্থাৎ এটাও দামকেই বোঝানো হয়। তার মানে এ আর পি এই একচেটিয়া বাজারে একই হয়, এটা সেম। আচ্ছা, এখান থেকে আমি একটু কিছু কোশ্চেনের সলিউশন দিচ্ছি। যেমন এ আর এবং এম আর রেখাটা দেখো, বাম দিক, এটা আমার বাম সাইড, এটা আমার ডান সাইড। বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী কেন? কোশ্চেন আসতে পারে যে একচেটিয়া বাজারে এ আর এবং এম আর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন?
এটার অ্যান্সার হলো যে একচেটিয়া বাজারে দ্রব্যের দাম স্থির থাকে না। কি থাকে না? দ্রব্যের দাম স্থির থাকে না। আর দ্রব্যের দাম স্থির না থাকার কারণে ধরে নেওয়া হয়, এটা ধরে নেওয়া হয় অনুমান, যে একচেটিয়া বাজারে দ্রব্যের দামটা হ্রাস পেতে থাকে। আর দ্রব্যের দাম হ্রাস পাওয়া অবস্থায় যখন বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকে তখন মোট আয়ও বাড়ে, মানে টিআরটা বাড়ে। কিন্তু ওই সময় এআর এবং এমআর দুটোই একসাথে কি পায়? হ্রাস পায়। আমি আবার বলছি, একচেটিয়া বাজারে দ্রব্যের দাম স্থির থাকে না এখন, এবং ধরে নেওয়া হয় যে একচেটিয়া বাজারে দ্রব্যের দাম হ্রাস পেতে থাকে, অর্থাৎ হ্রাস পাওয়া অবস্থায়, এটা অনুমান, হ্রাস পেতে থাকে। দ্রব্যের দাম হ্রাস পাওয়া অবস্থায় বা হ্রাস পেতে থাকা অবস্থায় বিক্রয়ের পরিমাণ যখন বাড়তে থাকে তখন মোট আয় বা টিআর এটাও বাড়তে থাকে। কিন্তু ওই সময় এআর এবং এমআর উভয়ই হ্রাস পেতে থাকে। যখন উভয় হ্রাস পায়, যার কারণে এআর এবং এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ক্লিয়ার? বিক্রয়ের পরিমাণ যখন বাড়ে তখন মোট আয়ও বাড়ে, কিন্তু ওই সময় এআর এবং এমআর উভয় হ্রাস পায়, অর্থাৎ কমতে থাকে, যার কারণে এআর এবং এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। একটা অ্যান্সার গেল। আরেকটা অ্যান্সার হলো যে এমআর রেখাটা কেন নিচে হলো, এআর রেখা কেন উপরে হলো? এমআর তো উপরে থাকতে পারতো, এআর তো নিচে থাকতে পারতো, কেন এমনটা হলো? এর রিজন হলো যখন এআর এবং এমআর কমে, ওই কমার সময় এমআরটা এআর এর চেয়ে বেশি কমে যায়। ধরো এআর কমছে 1 টাকা কিন্তু এমআর কমে যায় 2 টাকা, তাহলে এমআর এআর এর চেয়ে বেশি হারে কমে যায়, যার কারণে এমআর রেখাটা এআর রেখার নিচে অবস্থান করে। ক্লিয়ার? আশা করে দুটো প্রশ্ন হতে পারে, যে একটা হতে পারে যে একচেটিয়া বাজারে এআর এবং এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন। 2 নম্বর কোশ্চেন হতে পারে যে এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে কেন। ক্লিয়ার? আশা করে আমি আবার বলছি মনে রাখার জন্য, একচেটিয়া বাজারে দ্রব্যের দাম স্থির থাকে না। আর এই স্থির না থাকার কারণে ধরে নেওয়া হয়, অনুমান করে ধরে নেওয়া হয় যে একচেটিয়া বাজারে দ্রব্যের দাম হ্রাস পাওয়া অবস্থায় যখন বিক্রয়ের পরিমাণ বাড়তে থাকে তখন মোট আয়ও বাড়তে থাকে, অর্থাৎ মোট আয়ও বাড়ে, টিআর বাড়ে, কিন্তু ওই সময় এআর এবং এমআর উভয়ই হ্রাস পেতে থাকে। আর এআর এবং এমআর হ্রাস পাওয়ার কারণে এআর এবং এমআর রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। ক্লিয়ার? একটা অ্যান্সার যে এআর এবং এমআর কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আরেকটা প্রশ্ন, এমআর কেন এআর এর নিচে অবস্থান করে। এটার অ্যান্সার হলো যে যখন এআর এবং এমআর হ্রাস পেতে থাকে তখন এমআর এআর এর চেয়ে বেশি হারে কমে যায়, আর এই বেশি হারে কমার কারণে এমআর রেখাটা এআর রেখার নিচে অবস্থান করে। ওকে, তাহলে আমরা দেখালাম কি এমআর কেন এআর এর নিচে অবস্থান করে, এমআর বা এআর রেখা কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। ওকে, এবার আমি আবার আমার চিত্রে ফিরে আসতেছি। এতক্ষণ যা বলেছি সেগুলো খ নাম্বার প্রশ্নে আসতে পারে, অনেক সময় ক নাম্বার প্রশ্নে আসে, অনেক সময় এমসিকিউর মধ্যে আসে। তাহলে প্রথমে আমরা লম্ব অক্ষ আঁকবো, তারপরে আমরা ভূমি অক্ষ আঁকবো, এরপর একটা এমআর রেখা আঁকবো, এরপর আমরা এআর রেখা আঁকবো। এবং আবারও বলছি, একচেটিয়া বাজারের চিত্রগুলো একটু বড় করার চেষ্টা করবে, যত বড় করবে তত সৌন্দর্য বাড়বে, গ্যাপ বাড়বে। ঠিক আছে? কারণ এখানে রেখার সংখ্যা অনেক বেশি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে রেখার সংখ্যা ছিল কম, কিন্তু একচেটিয়া বাজারে রেখার সংখ্যা অনেক বেশি। ওকে, এবার আমরা কি করব? আমরা লম্ব অক্ষ আঁকলাম, ভূমি অক্ষ আঁকলাম, এমআর এআর সবই করলাম। এখন আমাদেরকে আঁকতে হবে এমসি রেখা। কি আঁকতে হবে? এমসি রেখা। তাহলে আমি আমার নিজের মতো করে একটা এমসি রেখা অঙ্কন করে নিলাম, এটা হলো এমসি। এখন দেখো, এমসি আঁকার পরে এইখানে একটা বিন্দু পেয়েছি, এইখানে একটা বিন্দু পেয়েছি, দুইটা বিন্দু পেয়েছি আমরা। এই দুইটা বিন্দুর মধ্যে কোনটা ভারসাম্য বিন্দু হবে? তো ভারসাম্য বিন্দু চেনার উপায় কি? ভারসাম্য বিন্দু চেনার উপায় হলো দুইটা শর্ত পূরণ হইতে হবে। একটা হলো প্রয়োজনীয় শর্ত, একটা পর্যাপ্ত শর্ত, যেটা পূর্বের ক্লাসে বলেছি এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যাখ্যা করার সময়ও বলেছি। প্রয়োজনীয় শর্ত কি? প্রয়োজনীয় শর্ত হলো এমসি ইকুয়াল এমআর, অর্থাৎ এমসি আর এমআর সমান হইতে হবে। আর পর্যাপ্ত শর্ত, যেটা 2 নম্বর শর্ত, সেটা হলো এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। তার মানে ভারসাম্য বিন্দু পাওয়ার জন্য আমরা খুঁজবো এমসি এবং এমআর। তাহলে এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দুটার মধ্যে এমআর আছে, এই বিন্দুটার মধ্যে এমসিইউ আছে, তাহলে এমআর এবং এমসি সমান হয়েছে। আবার এখানে এই এমআর রেখাটাকে, এই এমসি রেখাটা বাম নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে, তার মানে এই বিন্দুটার মধ্যে দুটি শর্ত পূরণ হয়েছে। কিন্তু এই যে বিন্দুটা, এখানে দেখো এখানে এ আর আছে কিন্তু এখানে এমআর নাই, যেহেতু এমআর নাই সেহেতু এখানে কোনো শর্তই পূরণ হয় নাই।
হ্যাঁ এখানে এমসি আছে কিন্তু এখানে এমআর নাই, এই জন্য এই বিন্দুটাকে আমি ভারসাম্য বিন্দু বলবো না, আমরা এই নিচের বিন্দুটাকে কি বলবো, ভারসাম্য বিন্দু বলবো, কারণ এখানে এমআরও আছে আবার এখানে কি আছে, এমসিও আছে। আবার এমসি রেখা এই এমআর রেখাকে নিচের দিক থেকে করে এভাবে উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ এখানে দুটি শর্তই পূরণ হয়েছে, কিন্তু এখানে একটা শর্ত পূরণ হয়নি, কারণ এখানে এমসি থাকলো এই বিন্দুতে কোনো এমআর নেই। আবার এখানে এমসি রেখা নিচে দিকে সেট করে গেছে, ঠিক আছে, বাট এমআর না থাকার কারণে আমাদের প্রয়োজনীয় শর্ত কি পূরণ হয়নি বা পর্যাপ্ত শর্তটাও পূরণ হয়নি। সুতরাং আমরা বলবো এই বিন্দুটা, নিচের এই বিন্দুটা হলো ভারসাম্য বিন্দু। যেহেতু এটা ভারসাম্য বিন্দু, এই ভারসাম্য বিন্দুকে আমরা ই দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি। এবার এই ভারসাম্য বিন্দু থেকে সোজা নিচের দিকে চলে আসব, কেমন? তো এখানে আমরা একটা সংখ্যা দিলাম 10। প্রথমে আমি সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, এরপরে তোমাদেরকে লেটার দিয়ে বোঝাবো। আচ্ছা, ই বিন্দু পেয়ে গেলাম, ই বিন্দু সোজা নিচে চলে আসলাম, আমি 10 অর্থাৎ পরিমাণটা পেয়ে গেলাম। এবার আমার কি দরকার, যেহেতু আমরা এখান থেকে মুনাফা বের করব, মুনাফা বের করার জন্য আমার মোট আয় বের করতে হবে, মোট ব্যয় বের করতে হবে। তো মোট আয়, মোট ব্যয় এগুলো বের করতে গেলে আমার দামের পরিমাণ দরকার হবে এবং আমার এসি পরিমাণ দরকার হবে। তো দাম রেখা কোনটা, দামকে কি দিয়ে প্রকাশ করে, পি দিয়ে। তার মানে এই যে এটা, এই এ আর রেখাটাই হলো দাম রেখা, কারণ এটাকে পি বলে। এ আর পি একই জিনিস, সুতরাং এটা হলো দাম রেখা। তো দামের পরিমাণ কত যদি এটা জানতে চাই, তাহলে এই যে ভারসাম্য বিন্দুর রেখাটা, এটা সোজা দাম পর্যন্ত যেতে হবে। তাহলে আমি এই বিন্দুটা থেকে সোজা দাম পর্যন্ত চলে যাব, অর্থাৎ এইটা হলো দাম রেখা, এই যে এই রেখাটা, কেমন, এটাকে এ আর রেখা বলে অথবা পি রেখা, অর্থাৎ দ্যাট মিন্স এটা দাম রেখা। এই জন্য এই বিন্দু থেকে সোজা আমি দাম রেখায় গেলাম, এখান থেকে সোজা বাম দিকে চলে আসবে, এখানে আসলে আমি একটা মান পাবো। তো এই মানটা ধরো আমি দিলাম 5, কেমন? আচ্ছা, এবার আসো, তাহলে এখানে একটা আমি বিন্দু দিয়ে দিতে পারি বোঝার জন্য, এই বিন্দুটাকে দিলাম এফ বিন্দু। তাহলে আমরা দামটা পেয়ে গেলাম। এবার আমরা এসি রেখা আঁকবো, কারণ আমার এসি ছাড়া মুনাফা আমি বের করতে পারবো না। এবং আমি আরেকটা কথা বলি, অস্বাভাবিক মুনাফা যে চিত্রটা এখন যতটুকু আমি অঙ্কন করেছি, স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে সেম এই কাজটুকু করব, লোকসানের ক্ষেত্রে সেম এই কাজটুকু করব। এই তিনটা চিত্রকে, স্বাভাবিক, অস্বাভাবিক এবং লোকসান, এই তিনটা চিত্রকে পার্থক্য তৈরি করবে এসি রেখাটা, মনে থাকবে? আচ্ছা, এবার তাহলে এসি রেখাটা আমি কিভাবে আঁকবো? দেখো শর্তটা, পি গ্রেটার দেন এসি, অর্থাৎ পি বড় এসি ছোট। কি বলছি আমরা? পি গ্রেটার দেন এসি, পি বড় এসি ছোট, অথবা এ আর গ্রেটার দেন এসি, মানে এ আরটা বড় এসিটা ছোট, এটাই তো শর্ত। আর আমি কি বলেছি, যেটা বড় সেটা উপরে থাকবে, যেটা ছোট সেটা নিচে থাকবে। যেহেতু পি বড়, কার বড়? এসি বড়, তার মানে পিটা উপরে থাকবে, এসিটা নিচে থাকবে। তো আমরা এই পুরো চিত্রের মধ্যে পিটা খুঁজি, পুরো চিত্রের মধ্যে পি হলো এই রেখাটা, এটা হলো পি, অর্থাৎ এটা হলো পি রেখা অথবা এ আর রেখা। তো এটা কোন বিন্দুতে আছে? এফ বিন্দুতে। সুতরাং এসি রেখাটা এই এফ বিন্দুর নিচে দিয়ে যাবে, যেহেতু এসিটা পি এর ছোট, যেহেতু এ পি অথবা এ আরটা এফ বিন্দুতে আছে, এসিটা এই এফ বিন্দুটা নিচে দিয়ে, তার মানে আমি এখান দিয়েও নিতে পারবো, এখান দিয়েও নিতে পারবো, এখান দিয়েও নিতে পারবো, কোনো সমস্যা। শর্ত হলো এই পি রেখা অথবা এ আর রেখা নিচে দিয়ে নিতে হবে। ক্লিয়ার আশা করে? আমি আবার বলছি, এখানে এসি রেখা কোন দিক দিয়ে আঁকবো সেটা ডিপেন্ড করবে এই যে শর্তটার উপর, পি গ্রেটার দেন এসি অথবা এ আর গ্রেটার দেন এসি, মানে এ আরটা বড় বা পিটা বড়, কার বড়? এসির বড়। যেহেতু পি বড়, পি থাকবে উপরে, তো পি রেখা হচ্ছে এটা, এটা কোন বিন্দুতে? এফ বিন্দুতে। তার মানে পি রেখাটা যে বিন্দুর মধ্যে থাকবে, এসিটা তার নিচে দিয়ে যাবে, কারণ এসিটা পি এর ছোট। ক্লিয়ার? তাহলে যেহেতু এটা পি রেখাটা এফ বিন্দুর মধ্যে আছে, এসি রেখাটা তার নিচে, নিচে মানে আমি এখান দিয়েও নিতে পারবো, এখান দিয়েও নিতে পারবো, এখান দিয়েও পারবো, কারণ এটার নিচে দিয়ে টানলেই হচ্ছে। ক্লিয়ার? তো আমি পি রেখা, এই এসি রেখাটা অঙ্কন করছি এইভাবে, আমার মতো করে আমি অঙ্কন করছি, এইভাবে আমি একটা এসি রেখা অঙ্কন করলাম। তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার এই লম্বা দাগটার মধ্যে আমার এসি আছে কোথায়? এই বিন্দুটার মধ্যে, কেমন? এবার এই বিন্দু থেকে সোজা আমি বামে চলে যাব, এখানে একটা মান পাবো, ধরো আমি এখানে মানটা দিলাম 3, আর এখানে একটা মান দিচ্ছি, ধরো এটাকে দিলাম x, কেমন? মানে এই বিন্দুটার নাম দিয়েছি আমি x। তাহলে আমার মোটামুটি একটা চিত্র অঙ্কন করা হয়ে গেছে। এরকম একটা চিত্র তোমাদেরকে প্রশ্নে দিবে, এখান থেকে তোমাদেরকে বলা হবে মোট আয়, মোট ব্যয়, মুনাফা নির্ণয় করো, অথবা ডিরেক্টলি বলবে মুনাফা নির্ণয় করো। আবার অনেক সময় চিত্র আমাদের নিজেদেরই অঙ্কন করতে হয়, তো চিত্র অঙ্কন করতে গেলে আমাদেরকে কিভাবে অঙ্কন করতে হবে সেটা আমি দেখিয়েছি।
এবার এই চিত্র থেকে আমরা বের করে দেখাবো মোট আয়, মোট ব্যয়, মুনাফা। ক্লিয়ার এখন? আচ্ছা, তো প্রথমেই আমি মোট আয়, মোট ব্যয়, মুনাফা বের করব। তো এর আগে আমরা মোট আয় সূত্র লিখবো। তাহলে মোট আয়, মোট আয়কে পি আর বলে। এখন মোট আয় সূত্র কি? দাম, আর দামকে বলে পি। তাহলে দাম ইনটু পরিমাণ, কেমন? আর পরিমাণকে বলে কিউ। তাহলে দেখো আমি মোটাই সূত্র লিখলাম। মোটাই সূত্র কি? দাম ইনটু পরিমাণ। তো দামকে কি দিয়ে প্রকাশ করে? পি দিয়ে। তার মানে দাম যদি পেতে চাই প্রথমে পি রেখাটা খুঁজবো। ক্লিয়ার? অর্থাৎ আমি এই যে সূত্রটা লিখলাম, দাম ইনটু পরিমাণ, দামকে বলে পি, পরিমাণকে বলে কিউ। তো দাম কত এটা যদি পেতে চাই তাহলে প্রথমে খুঁজবো পি, কারণ দামকে পি দিয়ে প্রকাশ করে। তাহলে এই পুরো চিত্রের মধ্যে খুঁজে বের করো পি রেখা কোনটা। তাহলে এই পুরো চিত্রটার মধ্যে পি রেখা হলো এই রেখাটা, দেখো এটাকে এ আর রেখাও বলে, পি রেখাও বলে, তার মানে এটা পি রেখা। এবার এই পি রেখাটা কোন বিন্দুতে? এফ বিন্দুতে। এই যে এফ বিন্দুতে, এই বিন্দুটা। তো এফ বিন্দু সোজা বামে আসো, কত আছে এখানে মান? 5। তার মানে আমাদের দাম হলো 5। তাহলে যে কোনো মান খুঁজে পেতে গেলে প্রথমে আগে রেখাটা খুঁজবে। তাহলে আমি দামের জন্য খুঁজলাম পি রেখা, পি রেখাটা পেয়ে গেলাম। এটা হলো পি রেখা, এটা কোন বিন্দুতে? এফ বিন্দুতে। এই এফ বিন্দু পাওয়ার পরে বামে চলে আসে, এখানে কত আছে? 5। তার মানে আমার দামের পরিমাণ হলো 5 ইনটু পরিমাণ। পরিমাণকে কি দিয়ে প্রকাশ করে? কিউ দিয়ে। এবং পরিমাণ সব সময় ভূমি অক্ষে থাকবে। তো এখানে ভূমি অক্ষে পরিমাণ কত আছে? 10। সংখ্যার বেলায় যত আছে তত বসাইতে হয়। তাহলে এখানে কত আছে পরিমাণ? 10। সুতরাং আমরা এখানে পরিমাণ বসাবো 10। তো 5 আর 10 এই দুইটা যখন গুণ করব তখন হবে 50 অথবা 50। তাহলে আমরা মোট আয়টা পেয়ে গেলাম। এবার কি বের করতে হবে? মোট ব্যয়। তো মোট ব্যয় সূত্র কি? প্রথমে আমরা মোট ব্যয় সূত্রটা লিখে ফেলবো। মোট ব্যয়কে টিসি দিয়ে প্রকাশ করে। আর মোট ব্যয় সূত্র হলো গড় ব্যয়, গড় ব্যয়কে এসি দিয়ে প্রকাশ করে ইনটু পরিমাণ, আর পরিমাণকে কিউ দিয়ে প্রকাশ করে। কেমন? তাহলে মোট ব্যয় বের করার জন্য কি দরকার হবে? একটা গড় ব্যয়, একটা দরকার হবে পরিমাণ। এখন গড় ব্যয় কি দিয়ে প্রকাশ করে? এসি দিয়ে। তাহলে গড় ব্যয়ের জন্য প্রথমে খুঁজবে এসি রেখাটা। তাহলে এই পুরো চিত্রের মধ্যে খোঁজো তো এসি রেখা কোনটা। এই পুরো চিত্রের মধ্যে দেখো এসি রেখা হচ্ছে এইটা। তো এটা কোন বিন্দুতে আছে? এই দেখো এটা এক্স, এটা কি এক্স। তার মানে এসি রেখাটা এখানে এক্স বিন্দু। এই যে এইটা হলো এসি রেখা, এসি রেখাটা আছে এক্স বিন্দুতে। এই এক্স বিন্দু সোজা বামে চলে যায়, এখানে কত আছে? 3, অর্থাৎ 3। তার মানে এসির মান হলো 3, অর্থাৎ গড় ব্যয় 3। ক্লিয়ার আশা করে? প্রথমে গড় ব্যয়, গড় ব্যয় কি দিয়ে প্রকাশ করছে? এসি দিয়ে। তাহলে এই পুরো চিত্র থেকে এসি খুঁজে বের করব। এই পুরো চিত্রটার মধ্যে এসি রেখা হচ্ছে এটা। এটা কোন বিন্দুতে? এক্স বিন্দুতে। এক্স বিন্দু সোজা বামে চলে আসি, কত আছে এখানে? 3 বা 3। তাহলে এই তিনটাই হলো আমার গড় ব্যয়। তাহলে আমরা এখানে গড় ব্যয় বসাবো 3 ইনটু পরিমাণ। পরিমাণ মানে কি? সবসময় পরিমাণ ভূমি অক্ষে থাকবে এবং পরিমাণ একটাই হয়। তো এখানে পরিমাণ কত আছে? 10। আবার আরেকটা কথা বলি, এখানে পরিমাণ অনেক সময় দুইটা তিনটাও দিতে পারে, যেমন 5, 10, 15 দিল। তো কোনটা পরিমাণ ধরবো? ভারসাম্য বিন্দু অনুযায়ী নিচে যেটা থাকবে সেটা হলো পরিমাণ। অর্থাৎ এখানে অনেকগুলো মান থাকতে পারে, সবগুলো আমার এক পরিমাণ হবে না। আমরা কোন পরিমাণটা নিব? যেই বিন্দুটা ভারসাম্য বিন্দু হবে এটা সোজা নিচে আসবে, এখানে যত থাকবে ওইটা হবে পরিমাণ। তাহলে এখানে পরিমাণ একটাই, কত? 10। তাহলে আমরা এখানে পরিমাণ বসাবো 10। এবার 3 আর 10 গুণ করলে হয় 30, অর্থাৎ 30। তাহলে আমরা মোট আয়ও পেয়ে গেলাম, মোট ব্যয়ও পেয়ে গেলাম। এখন কি বের করতে হবে? মুনাফা। তাহলে মুনাফা কিভাবে বের করে? মুনাফা, এই মুনাফাকে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে, এটাকে বলে পাই। তো মুনাফার সূত্র কি? মুনাফার সূত্র হলো মোট আয় মাইনাস মোট ব্যয়। মোট আয়কে টি আর দিয়ে প্রকাশ করে, মোট ব্যয়কে টিসি দিয়ে প্রকাশ করে। এবার দেখো মোট আয় আমাদের কত বেরিয়েছিল এখানে? 50। তাহলে আমরা বসালাম মোট আয় হলো 50 মাইনাস মোট ব্যয় কত বেরিয়েছিল? 30। তাহলে 50 থেকে যখন 30 বিয়োগ করব তখন কত থাকে? আর 20। দেখো এটা একটা প্লাস ফিগার, প্লাসের মান। যখন এরকম প্লাসের ফিগার আসবে বা প্লাসের মান আসবে তখন আমরা এই মানটাকে বলবো অস্বাভাবিক মুনাফা কিংবা অতিরিক্ত মুনাফা। তাহলে আমরা এখানে একটু লিখে নিব অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। ওকে, তাহলে এই যে একটা চিত্র অঙ্কন করলাম, এই চিত্রটা ওরাই দিয়ে দিবে। গ নম্বর প্রশ্নে তোমাকে বলা হবে চিত্রটা দেওয়ার পরে যে মুনাফা নির্ণয় করো। ঠিক আছে? তোমাকে কিন্তু ডিরেক্টলি বলবে না অস্বাভাবিক মুনাফা নির্ণয় করো, তোমরা চিত্র দেখেই বুঝে নিবে যেটা অস্বাভাবিক মুনাফা। কেমন? আরেকটা বিষয়, সৃজনশীল কিভাবে লিখতে হয় পূর্বের ক্লাসগুলোতে সেগুলো বলেছি। তারপরও একচিটিয়া বাজারের সবগুলো ম্যাথ শেষ করার পর আমরা সৃজনশীল কিভাবে লিখতে হয় বা সৃজনশীলে কিভাবে এই ম্যাথগুলো সলভ করতে হয় সেই নিয়মটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এখন শুধু আমরা দেখব যে কিভাবে একটা চিত্র থেকে স্বাভাবিক মুনাফা বা অস্বাভাবিক মুনাফা বা লোকসান কিভাবে নির্ণয় করে, অথবা চিত্রটা কিভাবে অঙ্কন করে সেই বিষয়টা আমি দেখিয়েছি। কেমন?
ওকে, তাহলে এই চিত্র থেকে এতক্ষণ সংখ্যা দিয়ে দেখালাম যে কিভাবে মুনাফা নির্ণয় করে। আরেকটা কথা বলি, মোটাই মোট ব্যয় এগুলা নির্ণয় করো বলবে না, কোশ্চেনে কি বলবে, মুনাফা নির্ণয় করো। তো চিত্রটা দিয়ে যখন মুনাফার জন্য কি লাগবে, টি আর টিসি, তার মানে আমাকে অবশ্যই মোটাই মোট ব্যয় বের করতে হবে। অর্থাৎ মুনাফা যদি বের করতে বলে প্রথমে মোটাই, পরে মোট ব্যয়, তারপরে মুনাফা সূত্র দিব। ক্লিয়ার আশা করি। তাহলে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে সংখ্যা দিয়ে কিভাবে অঙ্কটা করে এটা দেখালাম। সবসময় সংখ্যা দিয়ে আসে না, মাঝে মাঝে লেটার দিয়েও আসে। তাহলে সেই লেটার দিয়ে যখন অঙ্কগুলো আসবে তখন আমরা কিভাবে করব সেটা আমি দেখাবো। তাহলে এখন আমি একটা কাজ করব, এই সংখ্যাগুলোকে একটু মুছে দিব, এগুলোর জায়গায় আমরা কিছু লেটার দিব। তাহলে প্রথমে এই সংখ্যাগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এই সংখ্যাগুলো মুছে দিয়ে আমি এই সংখ্যাগুলো মুছে দিচ্ছি, এগুলাতে আমরা একটা একটা মান দিব বা একটা লেটার দিব। ঠিক আছে, তো আমি নিচে এখানে লেটার দিচ্ছি এম, আর এখানে আমি দিচ্ছি P1, আর এখানে আমি দিচ্ছি P2। তাহলে আমরা কিছু লেটার দিলাম। আগে এখানে 10 ছিল, এখানে 3 ছিল, এখানে 5 ছিল। এখন এই জায়গাগুলোর মধ্যে আমি একটা একটা লেটার বসিয়ে দিলাম, যে এখানে এম, এখানে P1, এখানে P2। ওরা অন্য লেটার দিতে পারে, যেমন এখানে কিউ দিতে পারে, কিউ নট দিতে পারে, এখানে এক্স দিতে পারে, এখানে ওয়াই দিতে পারে, অথবা এখানে এম দিতে পারে, এন দিতে পারে, অনেক কিছু ওরা দিতে পারে। লেটার আমি আমার মতো করে বসালাম, ওরাও ওদের মতো করে বসাবে। এখন এরকম যদি লেটার দেয়, তাহলে এখান থেকে কিভাবে আমরা মুনাফাটা নির্ণয় করব। তো মুনাফা নির্ণয় করতে কি লাগবে, আগে মোটাই লাগবে। ওকে, তো মোটাই কি দিয়ে প্রকাশ হয়, টি আর। তো মোটাই সূত্র কি, দাম ইনটু পরিমাণ। তাহলে এখানে আমার দাম লাগবে এবং পরিমাণ লাগবে। দামকে কি দিয়ে প্রকাশ করে, পি দিয়ে। তাহলে প্রথমেই আমরা খুঁজবো এই পুরো চিত্রটা থেকে যে পি এর মানটা কত, বা পি রেখা কোনটা। তাহলে আমি পুরো চিত্রের মধ্যে খুঁজলাম, পি রেখা হলো এই রেখাটা, এই যে এটাকে এ আর রেখা বলে, পি রেখা বলে। তাহলে আমি পি রেখা পেয়ে গেছি, এটা পি রেখা। তো পি রেখা কোন বিন্দুতে, এখানে এফ বিন্দু। দেখো এটা পি রেখা, এই যে এফ বিন্দু এখানে। যেহেতু আমি এফ বিন্দু পেয়ে গেছি, এবার এই এফ বিন্দু সোজা বামে চলে আসবে। এখানে কি আছে, P2, কি আছে এখানে P2। তার মানে ভূমি থেকে ও P2, এটা হলো দাম। লেটারের বেলায় সবসময় ভূমি থেকে এখানে যাব, মনে থাকবে। সংখ্যার বেলায় এখানে যা আছে তাই বসাই দিব, কিন্তু লেটারের সময় আমরা ভূমি থেকে এখানে যাব। তাহলে আমরা পি রেখা খুঁজলাম, এই পি রেখা এটা পাইছি এফ বিন্দুতে। এফ বিন্দু সোজা বামে চলে আসছি, কত আছে মান, P2। তার মানে ও P2, এটা হলো দাম। ক্লিয়ার, ও P2 কেমন। তাহলে আমরা দামটা বসাই দিচ্ছি এখানে, ও P2। এরপর আছে ইনটু, এবার আমরা লিখবো কি, পরিমাণ। পরিমাণ সবসময় কোথায় থাকে, ভূমি অক্ষে। তো ভূমি অক্ষে এখন কি আছে, এম। তো শুধু তো এম বলা যাবে না, ও এম, অর্থাৎ ভূমি থেকে, এইখান থেকে, এই বিন্দুটা থেকে ও এম, এইটুকু হলো পরিমাণ। কেমন, তাহলে আমরা এখানে বসাবো এখন ও এম। এখন আমাদের কাজ কি দেখো, এই ও এম এর সাথে আমরা এই ও পি টু গুণ করব। অর্থাৎ আমরা এই ও P2 এর সাথে ও এম টা গুণ করব। কেমন, তাহলে আমরা ও থেকে পি, ও P2, যেহেতু আমি P2 এর সাথে গুণ করছি, ও P2, এই P2 সোজা এখানে কোথায়, এফ। এফ থেকে সোজা চলে আসবে এম, কারণ আমি এম এর সাথে গুণ করছি, এখানে এফ বা ই এর সাথে গুণ করছি না। তাহলে ও P2 এফ এম। ও থেকে সোজা P2 গেছে কোথায়, এফ এ। এফ থেকে সোজা এম এ চলে আসবে, কারণ আমি ও এম এর সাথে গুণ করছি, আমি কিন্তু এক্স এর সাথে গুণ করছি না। তাহলে ও P2 এফ এম, দ্যাট মিন্স ও এম এর সাথে যদি ও P2 গুণ করি, তাহলে রেজাল্ট হবে ও P2 এফ এম। ক্লিয়ার, তাহলে আমরা এখানে মান বসাচ্ছি ও P2 এফ এম, অর্থাৎ আমরা মোটাইটা পেয়ে গেছি। এবার আমরা এখানে দেখাবো মোট ব্যয়। মোট ব্যয় কেমনে বের করে, দেখো মোট ব্যয় সূত্র কি, গড় ব্যয় ইনটু পরিমাণ, গড় ব্যয় ইনটু পরিমাণ। তো গড় ব্যয়কে কি দিয়ে প্রকাশ করে, এসি দিয়ে। তাহলে পুরো চিত্রটার মধ্যে খুঁজে বের করবে এসি কোথায় আছে। এই পুরো চিত্রের মধ্যে এসি রেখা হলো এই রেখাটা। কেমন, এই রেখাটা কোন বিন্দুতে, এই যে দেখো এক্স বিন্দুতে। এই এক্স বিন্দু সোজা বামে চলে যাও, এখানে কি আছে P1, তার মানে ও P1, এটা হলো কি গড় ব্যয়। তাহলে আমরা গড় ব্যয় পেয়ে গেছি ও P1 ইনটু পরিমাণে চলে যাব। পরিমাণ কোথায় থাকে, পরিমাণ সব সময় ভূমি অক্ষে। তো ভূমি অক্ষে কি আছে, এম, তার মানে ও এম, সব সময় এখান থেকে ও এম। ঠিক আছে, তাহলে আমরা পরিমাণ পেয়ে গেলাম ও এম। এখন আমরা কি করব, এখন আমরা এই ও এম এর সাথে ও P1 গুণ করব। বুঝতে পেরেছি আমরা, এই ও এম এর সাথে ও P1, দেখো ও P1 ইনটু ও এম, তাহলে ও P1 ইনটু ও এম। তাহলে এখন আমরা ও থেকে যাব কোথায়, P1 এ। তাহলে ও P1
পি ওয়ানটা গেছে কোথায় এক্স এ, এক্স থেকে সোজা এম এ চলে আসবে, ই তে না, ই তে কোনো কাজ নাই, ও থেকে পি ওয়ানে, কারণ ও পি ওয়ান, পি ওয়ান গেছে কোথায় এক্স এ, এক্স থেকে সোজা এম এ, তার মানে ও পি ওয়ান এক্স এম, ও পি ওয়ান এক্স এম। ক্লিয়ার? তাহলে আমরা মোট ব্যয় পেয়ে গেলাম ও পি ওয়ান এক্স এম। ওকে, তাহলে মোট আয়ও পেয়ে গেলাম, মোট ব্যয়ও পেয়ে গেলাম। এখন কি বের করতে হবে? মুনাফা। তো মুনাফার সূত্র কি? মোট আয় মাইনাস মোট ব্যয়, অর্থাৎ টি আর মাইনাস টিসি। এখন মোট আয় কত আমরা বের করেছি না, ও পি টু এফ এম, তাহলে আমরা এটা বসাই দিই, ও পি টু এফ এম, মোট আয় লিখলাম। এবার মাইনাস মোট ব্যয়, মোট ব্যয় এটা, মোট ব্যয় হলো ও পি ওয়ান এক্স এম। ওকে, তাহলে দেখো আমরা মোট আয়ও লিখে ফেলছি, মোট ব্যয়ও লিখে ফেলছি। এখন এই মোট আয় থেকে মোট ব্যয় মাইনাস করে আমরা এই জায়গার মধ্যে বসাবো। কেমন? এখন খেয়াল করি, আমরা যখন মোট আয় থেকে মোট ব্যয় মাইনাস করব, করে আমাদের রেজাল্টটা কত হবে? সংখ্যার বেলাতে একদম সহজে বলে ফেলা গেছে যে 50 থেকে 30 বিয়োগ করলে 20, কিন্তু লেটারের বেলা আমরা কিভাবে বলবো? তো লেটারের বেলা আগে খেয়াল করো, মোট আয় কোনটা আগে সেটা দেখাই। মোট আয় হলো ও পি টু এফ এম, ও পি টু এফ এম মানে এইটুকু, এইটুকু হচ্ছে মোট আয়। ও থেকে পি টু মানে এই পুরো অংশটা, পুরো অংশটা হলো মোট আয়, এতটুকু। খেয়াল করি কেমন? তার মধ্যে মোট ব্যয় কতটুকু? ও পি ওয়ান এক্স এম, ও পি ওয়ান এক্স এম, অর্থাৎ মোট ব্যয় হলো এইটুকু। বুঝা গেছে বিষয়টা? এই পুরোটা, পুরো অংশটা হলো মোট আয়, তার মধ্যে এখান থেকে এই পর্যন্ত হলো মোট ব্যয়। তো এতটুকু যদি মোট ব্যয় হয়, আর এই যে বক্সটা রয়ে গেছে, এই বক্সটা হলো আমাদের মুনাফা। ক্লিয়ার? আমি আবার বলছি, ও পি টু এফ এম, ও পি টু এফ এম এই পুরোটা, এটা হলো মোট আয়। আর মোট ব্যয় কতটুকু? ও পি ওয়ান এক্স এম, ও পি ওয়ান এক্স এম, অর্থাৎ মোট ব্যয় হলো এইখান থেকে এই পর্যন্ত, এইটা হলো মোট ব্যয়। কিন্তু পুরোটা হলো কি? মোট আয়। তাহলে এইটুকু যদি মোট ব্যয় হয়, আরো এতটুকু জায়গা রয়ে গেছে, এই অংশটুকু, এই বক্সটা হলো আমাদের জন্য মুনাফা। তার মানে মুনাফার বক্স হচ্ছে এই বক্সটা। কেমন? তো এই বক্সটা যদি আমার মুনাফা হয়, এখানে কি আছে? P1, এই বক্সের এইখানে আছে P1, এখানে আছে P2, তাহলে P1 P2, আর এখানে আছে F, এখানে আছে কি X, ইতে কিন্তু আসবে না, আমরা এই বক্সটার অ্যানসারটা দিব। তাহলে P1 P2 F X, এটা হলো কি? মুনাফার পরিমাণ। সুতরাং আমরা এখানে লিখব P1 P2 X, সরি, F এফ এবং এক্স, এইটা হলো আমাদের মুনাফার পরিমাণ। কেমন? একটা কথা মনে রাখবে, যে কোনো একদিক থেকে ঘুরতে হবে। এই কথাগুলো আমি পূর্বের ক্লাসগুলোতে অনেকবার বলেছি, অর্থাৎ তোমরা এই ক্লাসগুলো দেখার আগে অবশ্যই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্লাসগুলো দেখবে, তাহলে এই ক্লাসগুলো বুঝতে তোমাদের জন্য অনেক বেশি পরিমাণ সহজ হবে। কেমন? তাহলে আমরা মুনাফা পেলাম এই বক্সের মানটুকু, P1 P2 F X, P1 P2 F X, এই যে মানটা আমরা পেয়েছি, এটার নাম হলো অস্বাভাবিক মুনাফা। অর্থাৎ এই অংশটা, এই বক্সের জায়গাটা হলো কি? মুনাফার অংশ। সুতরাং এই ফিগারটার নাম দিব কি? অস্বাভাবিক মুনাফা। ওকে, তাহলে আমরা দেখালাম যে কিভাবে একটা চিত্র থেকে সংখ্যা দিয়ে অস্বাভাবিক মুনাফা নির্ণয় করে, এবং লেটার থাকলে কিভাবে লেটার দিয়ে অস্বাভাবিক মুনাফাটা অঙ্কন করে বা অস্বাভাবিক মুনাফা নির্ণয় করে। তো আমরা আজকে এটা দেখিয়েছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা কিভাবে স্বাভাবিক মুনাফা নির্ণয় করে অথবা কিভাবে লোকসান নির্ণয় করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এখানেই বিদায় নিলাম। কেমন? সবাই ভালো থাকবে। আর একটা কথা বলি, যারা আমার এই ক্লাসগুলো দেখছো, যদি কিছুটা উপকৃত হও, তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে যদি সাবস্ক্রাইব করা না থাকে, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেই আমার চ্যানেলটি শেয়ার করে দিবে বা ভিডিওটি শেয়ার করে দিবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। কেমন? তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।